সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের পরিবার পরিজন সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদেরকে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের মনোগ্রাম। তোমাদের তো এখনও কলেজে আসার সুযোগ হয়নি, তো আশা করি ইন ফিউচার তোমাদেরকে দেখব। আপাতত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল করিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদের রসায়ন প্রথম পত্র থেকে ক্লাস নিতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। হ্যাঁ, এটা তোমাদের পাঠ্যসূচিটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী। আজকে শুরু হবে রসায়ন প্রথম পত্র। এই প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অংশটি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তোমাদের পাঠ্যপুস্তকে প্রথম পত্রে 5টি অধ্যায় রয়েছে, তার মধ্যে তৃতীয় অধ্যায়টি শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়ে আরও 3টে ক্লাস তোমাদের একজন স্যার নিয়েছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। আজকে তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন আমি শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম লেকচার আজকের। তোমরা তো ক্লাসে আসতে পারোনি, কখন আসবে এখনও বলতে পারছি না। তো তোমাদের সিনিয়রদের যে ক্লাস কীরকম, সায়েন্সের একটা ক্লাসরুম তোমাদের আগের ব্যাচের, তাদের এটা চিত্র, একটা স্থির চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। এ হচ্ছে আমাদের মহসিন কলেজের ক্লাসরুমের অবস্থা। এটা একটা পরীক্ষা অবশ্য, তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের, তাদের একটা ছবি দেখতে পাচ্ছ। আজকে ক্লাসে আমরা যা শিখব, যা শিকনফল নামে পরিচিত, সেটা হচ্ছে এক, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে শ্রেণীবিভাগ করতে পারব। যে চ্যাপ্টারটি আমরা এখানে উপস্থাপন করব তার প্রথম শিরোনাম যেটা বা শিকনফল যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে শ্রেণীবিভাগ করতে পারব। তোমরা মৌলের কথা, এখানে যে মৌলসমূহের কথা বলা হচ্ছে, তোমরা ক্লাস 8 থেকে 9, 10 এগুলো পড়ে আসছো, এখানে কিছুটা রিপিট হবে। তোমরা এই ধরনের একটি চার্ট এসএসসিতে পড়ে আসছো। এই চার্টের নাম নিশ্চয়ই তোমরা জানো। এটার নামটা আমি ইচ্ছা করে লিখি নাই। এর নাম হচ্ছে পর্যায় সারণী, ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক টেবল। তাহলে মূলত এই চ্যাপ্টারটা এই পুরো চার্টের উপরই ডিপেন্ড করবে, পর্যায় সারণীর উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা আরেকবার বলি, এটা একটা সুন্দর চার্ট, এটার নাম দেওয়া হয়েছে পর্যায় সারণী, ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক টেবল। এখানে দেখো, এখানে 1 লেখা আছে, এখানে 2 লেখা আছে, মাঝখানে কিন্তু অনেক গ্যাপ, 1, 2, তারপরে এখানে 3 আছে, 4 আছে, এখানে 5, এখানে নাই, এখানে 5 পাওয়া যাচ্ছে, 6, 7, 8, 9, 10, 10-এর পরে যে 11 সেটা এখানে আসছে, 12, এখানে আবার অনেক দূর ফাঁকা, 13টা, এখানে 14, 15, 16, 17, 18, 18-এর পরে 19 যেটা, সেটা আবার এখানে আসছে, 20, 21, 22, এরকম করে করে এখানে 36, এরকম। এখানে আবার একটু গ্যাপ দেখা যাচ্ছে, এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে। এখানে 19-এর পরে এখানে যে 36 গেল, এখানে 37 থেকে আবার ধারাবাহিকভাবে 54 পর্যন্ত গেছে।
এখানে 55, 56। এখানে দেখো এখানে যে 57 থেকে 70 এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে। এই জিনিসগুলো এখান থেকে তুলে নিয়ে আবার এখানে 57 থেকে এখানে রাখা হয়েছে। এখানে আবার এখানে যে 87, 88, 89 থেকে 102 পর্যন্ত এখান থেকে তুলে নিয়ে এই 89 থেকে এখানে 102 পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে। এবং সর্বশেষ যে সংখ্যা সেটা হচ্ছে 118। তাহলে প্রথম সংখ্যাটা ছিল 1, লাস্ট সংখ্যাটা হচ্ছে 118। তাহলে এটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা তোমরা এসএসসি লেভেলে পড়েছো এবং এটা মিন করে যে এখানে 118টি মৌলিক পদার্থ রয়েছে। মৌলিক পদার্থ কি সেটা তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে জেনেছ, তারপরেও সুবিধার্থে আমরা একটু এখানে রিপিট করছি। মৌল বা মৌলিক পদার্থ সেটা কি? সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে পদার্থকে ভাঙলে সে পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। যেমন দেখো এখানে অক্সিজেন লেখা হয়েছে, তোমরা চিনো। নাইট্রোজেন লেখা হয়েছে, বায়ুমণ্ডলের উপাদান। হাইড্রোজেন লেখা হয়েছে, এগুলো এক একটি মৌল বা মৌলিক পদার্থ। এইরকম বা এই টাইপের 118টি মৌলিক পদার্থ এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। সেই মৌলিক পদার্থগুলো নিয়েই মূলত আগের যে পিরিয়ডিক টেবল সেটা উপস্থাপন করা হয়েছে। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118 এখানে লিখেছি। তার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে তৈরি। তাহলে আমরা যে 118টি মৌল কথা বলছি তার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছি, বিজ্ঞানীরা তৈরি করেছেন। এখন এই সারণীটা কি আসলে? পর্যায় সারণী কি দেখো এখানে একটু উপস্থাপন করছি। পর্যায় সারণী মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা, নিশ্চয়ই তোমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানো, এসএসসি লেভেলে পড়ে আসছো, ও ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, ইলেকট্রন বিন্যাসও তোমরা জানো, লিখতে পারো, ভিত্তিতে বিভিন্ন পর্যায়। এখানে পর্যায় এবং শ্রেণী কতগুলো কথা লেখা আছে সেটা তোমরা এসএসসিতে পড়ে আসছো। বিভিন্ন পর্যায় ও শ্রেণীতে ভাগ করে সহজে পাঠযোগ্য করার জন্য যে সারণী তৈরি করা হয়েছে তাকে পর্যায় সারণী বলা হচ্ছে। তাহলে যে চার্টটি আমি একটু আগে দেখেছি সেটারই সংজ্ঞাটা এখানে, মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় ও শ্রেণীতে। তাহলে এখানে পর্যায় কথাটা এটা আলাদা, এখানকার জন্য আলাদা, কেমিস্ট্রির জন্য আলাদা বিষয়। তাহলে এই পর্যায় ও শ্রেণীতে ভাগ করে সহজে পাঠযোগ্য করার জন্য যে সারণী তৈরি করা হয়েছে তাকেই বলা হচ্ছে পর্যায় সারণী। অর্থাৎ মৌলগুলোকে, যে 118টি মৌল আছে, এদের সম্পর্কে স্টাডি করার জন্য সহজে কম সময়ে এবং মনে রাখার সুবিধার্থে এদেরকে কতগুলো গ্রুপে এবং কতগুলো পর্যায়ে ভাগ করা হয়েছে, সেই চার্টটাকে নাম দেওয়া হয়েছে পর্যায় সারণী। রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এটার মূল ভিত্তি দাঁড় করিয়েছেন যিনি, তার নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। উনি রাশিয়ায় জন্মগ্রহণ করেন। 1869 সালে 63টি মৌল নিয়ে তিনি একটি গ্রহণযোগ্য সারণী আবিষ্কার করেন। 1869 সালেই উনি তখনকার সময় পর্যন্ত 63টি মৌল আবিষ্কৃত ছিল, সেগুলো নিয়েই মূলত উনি একটি সারণী বা চার্ট দিয়েছিলেন। এবং সেটাই হচ্ছে আমাদের বর্তমান পর্যায় সারণীর ভিত্তি, এই জন্য তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। মেন্ডেলিভ পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলোকে সারণীবদ্ধ করেছেন। তাহলে পারমাণবিক ভর, এখানে একটা কথা বলা আছে, সেটাও তোমরা জানো নিশ্চয়ই, পারমাণবিক ভর কি। তাহলে পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলোকে সারণীবদ্ধ করেছিলেন। আর আধুনিক সারণীতে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে মৌলগুলোকে সাজানো হয়েছে। তাহলে মেন্ডেলিভ যেটা করেছেন, যে চার্টটি সে 1869 সালে উপস্থাপন করেছেন, সেটা ছিল পারমাণবিক ভরের ভিত্তিতে। আর এখন যে সারণীটা আমরা তোমাদের উপস্থাপন করেছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। পারমাণবিক সংখ্যাটা একটু তোমাদের আমি বলে দিই। প্রত্যেকটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার বাইরের শেল, কক্ষপথ বা শক্তি স্তরের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে। একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান। সেই নিউক্লিয়াসের সেই প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাইলে আমরা বলতে পারি কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত
প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। যেহেতু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের সংখ্যা ও প্রোটন সংখ্যার সমান, সেজন্য আমরা ইলেকট্রন সংখ্যা দেখলে পারমাণবিক সংখ্যাটা সহজে বলতে পারি। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যার সমসংখ্যক যেহেতু ইলেকট্রন থাকে একটি নিরপেক্ষ পরমাণুতে, সেই হেতু আমরা ইলেকট্রন সংখ্যা দেখেই তার পারমাণবিক সংখ্যা বলতে পারি। তাইলে আমরা দেখলাম পর্যায় সারণী কী। এখন এসো এই সারণীটা করতে গিয়ে এলোমেলো অ্যাব্রো ট্যাব্রো এমনি এমনি করা হয়নি, তার একটা বেস রয়েছে। সেই বেস বা ভিত্তিটা হচ্ছে এখানে পর্যায় সূত্র, একটা সূত্র মেনে চলে। সেই সূত্রটা কীরকম লিখেছে, পর্যায় সারণী একটা নিয়ম মেনে চলে, যা পর্যায় সূত্র নামে পরিচিত। পর্যায় সূত্রের দুটো উপস্থাপন এখানে করা হয়েছে। একটি মেন্ডেলিভ যেটা করেছেন সেটা হচ্ছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী। তাহলে এখানে কথাটা এরকম, দুইটা কথা, একটা যে ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেটা কীরকম? তাহলে এখানে ভৌত ধর্ম কী? ভৌত ধর্ম হচ্ছে যেমন হাইড্রোজেন, এটা কি কঠিন অবস্থায় থাকে নাকি তরল অবস্থায় থাকে নাকি গ্যাসিয়াস স্টেটে থাকে? আমরা জানি হাইড্রোজেন গ্যাসিয়াস স্টেট, তাহলে এটা তার একটা ভৌত অবস্থা। আমরা মার্কারি কি তরল অবস্থায় থাকে নাকি কঠিন অবস্থায় নাকি গ্যাসিয়াস স্টেটে থাকে? মার্কারি থাকে তরল অবস্থায়, তাহলে এগুলো হচ্ছে তার ভৌত অবস্থা। এটার উপর তাপের প্রভাব কী, চাপের প্রভাব কী, এটার বয়লিং পয়েন্ট, এটার ফ্রিজিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীরকম, সেগুলোই হচ্ছে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হচ্ছে এই মৌলটি অন্য আরেকটি মৌলের সাথে বা অন্য কোনো যৌগের সাথে কী ধরনের আচরণ করে, বিক্রিয়া করে কি করে না, সক্রিয় কা নিষ্ক্রিয়, সেই বিষয়গুলো হচ্ছে তার রাসায়নিক ধর্ম। অর্থাৎ অন্য কোনো মৌল বা যৌগের সাথে এই মৌলটি, যে মৌল তুমি অধ্যয়ন করবা, সেটি কী ধরনের আচরণ করে, কী ধরনের বিক্রিয়া করে, সেটা হচ্ছে রাসায়নিক ধর্মাবলী। এজন্য মেন্ডেলিভ বলছেন মৌলের ভৌত ও রাসায়নিক দুটো ধর্মই, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে অ্যাকর্ডিং টু পারমাণবিক ভর এটা ক্রমান্বয়ে বাড়বে বা কমবে। আর আধুনিক সূত্রটা বলছে যে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী একই জিনিস, তাদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এটা মেন্ডেলিভের সূত্রের চেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট, অধিকরু যৌক্তিক। এই যৌক্তিক সূত্রটা হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে। তাহলে পারমাণবিক সংখ্যার মানে কি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা বা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এটা প্রোটন সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় অথবা ইলেকট্রন সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেটাই হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। তাহলে আমরা পর্যায় সূত্রগুলো জানলাম। এখানে একটা মেন্ডেলিভের পর্যায় সূত্র, সেটার বেসটা হচ্ছে পারমাণবিক ভর, এতটুকু মনে রাখবে। আর আধুনিক পর্যায় সূত্রের বেসটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য আশা করে তোমরা জানো। এখন আসো পর্যায় ও শ্রেণী। আমরা যে চারটি দেখিয়েছি সেখানে পর্যায় এবং শ্রেণীর কথা বলা হয়েছে। দেখো, পর্যায় সারণীর পাশাপাশি বা ডানে বামের সারিগুলোকে পর্যায় বলে। এরকম এদিক ওদিক, এরকম ডানে বামে পাশাপাশি যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হচ্ছে পর্যায়। এই সারণীতে 60টি পর্যায় রয়েছে। ঠিক পর্যায় সারণীর উপর নিচে 18টি কলাম আছে, এরকম ধরনের 18টি কলাম আছে। এদেরকে এক একটি শ্রেণী বা গ্রুপ বলে। আধুনিক সারণীতে 9টি গ্রুপ। আধুনিক যে সারণীটি করা হয়েছে সেখানে 9টি গ্রুপ, যারা প্রত্যেক আবার এ এবং বি উপশ্রেণীতে বিভক্ত, এবং সর্বাধুনিক রিসেন্ট সারণীতে 18টি শ্রেণী বা গ্রুপ রয়েছে। তাহলে কমন সব সারণীর জন্য পর্যায় সংখ্যা হচ্ছে 60টি। অর্থাৎ এরকম ডানে বামে বা পাশাপাশি যেই রেখাগুলো টানা হয়েছে, এরকম 60টি পর্যায় রয়েছে সকল সারণীতে। কিন্তু গ্রুপের সংখ্যা বেশ কম হচ্ছে। এখানে দেখছো যে আধুনিক সারণীতে 9টি গ্রুপ রয়েছে। 9টি গ্রুপের মধ্যে আবার এখানে দেখবে যে এই গ্রুপগুলো আবার এ এবং বি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ 1 হলে 1A 1B, 2 হলে 2A 2B, 3 হলে 3A 3B, এরকম করে ভাগ করা হয়েছে। এবং সর্বাধুনিক সারণীতে সে ভাগটা করা হয়নি। সেখানে মোট 18টি এরকম উপরে নিচে এরকম কলাম আছে, প্রত্যেকটা এক একটা গ্রুপ বলা হচ্ছে বা শ্রেণী বলা হচ্ছে। আধুনিক সারণীর শ্রেণীগুলো হচ্ছে এরকম, তার যে সিকোয়েন্স, যে কন্টিনিউয়েশন, সেটা হচ্ছে প্রথমে 1A শ্রেণী, তারপরে 2A,
তারপরে 3Na, তারপর হচ্ছে 3B, তাহলে 1 এর 2 এর পরে 3Ni, শুরু হচ্ছে 3B, 4B, 5B, 6B, 7B, 8। দেখো 8-এর কোনো অ্যাভি নেই, এটা কোনো সাব গ্রুপে বা উপশ্রেণীতে বিভক্ত নয়, এখানে 3টি কলাম আছে, তাহলে 3টি কলামে মিলেই একটা শ্রেণী, যেটাকে 8 বা 8 নম্বর গ্রুপ বলা হচ্ছে। তারপরে দেখো 1A, 2A, এরপরে 8-এর পরে আসছে 1B, তারপরে 2Bর পরে 3B নাই, এখানে 3B কিন্তু এখানে, তাহলে 3B এর পরে 2B এর পরে কিন্তু এখানে যে 2 এর পরে 3A আসার কথা ছিল, সে 3A এখানে নিয়ে আসা হয়েছে। যৌক্তিক কারণ আছে কেন এখানে আনা হয়েছে। তাহলে 3A, 1B, 2B, 3A, তাহলে B এর পরে এখানে A শুরু হয়েছে, 4A, 5A, 6A, 7A, এখানে আবার লাস্ট যে গ্রুপ বা শ্রেণী সেটাকে 0 ধরা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আধুনিক সারণীর যে গ্রুপের সজ্জা বা ওরিয়েন্টেশন, যেটা সিকোয়েন্স অনুযায়ী এভাবে বসানো হয়, এটা উল্টাপাল্টা করলে হবে না। এবং সর্বাধুনিক সারণী যেটা রিসেন্ট সারণী, সেখানে শ্রেণীগুলো হচ্ছে একদম 1 থেকে 18, এখানে মোট 18টি কলাম আছে, সেগুলোই 1 থেকে ধারাবাহিকভাবে 18 পর্যন্ত এক একটা গ্রুপ বা শ্রেণী বলা হচ্ছে। তাহলে আমরা একটু ওই চারটাতে গিয়ে দেখি তাহলে কী অবস্থা। দেখো এখানে 18টি কলাম আছে কিনা, 1, 2, 3, এটা কিন্তু এখানে কোনো মৌল নেই, এটা একটু জায়গা রেখেছে। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই 18টি হচ্ছে তোমার গ্রুপ বা শ্রেণী। সর্বাধুনিক সারণীতে এরকম 18টি গ্রুপ রয়েছে। আর যে পর্যায়গুলোর কথা বলা হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর পর্যায়। এই দেখো 1 নম্বর পর্যায়, এখানে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম আছে, দুটো মাত্র মৌল রয়েছে। এই দুটো মাত্র মৌলের জন্য এটা হচ্ছে অতি হ্রস্ব পর্যায় বা অতি ছোট পর্যায়ে নামকরণ করা হয়। তারপরে এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, আর এটা 3 নম্বর পর্যায়। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 2 নম্বর এবং 3 নম্বর পর্যায়ে 8টি করে মৌল দেখা যাচ্ছে। এই জন্য এই দুইটা পর্যায়কে, অর্থাৎ 2 এবং 3 নম্বর পর্যায়কে ছোট পর্যায় বলা হয়ে থাকে। দেখো তাহলে এখানে 3 এবং 4, এখানে দেখো 3 নম্বর পর্যায়ে এখানে এরকম করে 18টি, 4 নম্বর পর্যায়ে এরকম করে 18টি মৌল রয়েছে। এই 18টি মৌলের জন্য এটাকে দীর্ঘ পর্যায় বলা হয়। তাহলে 3 নম্বর পর্যায় এবং 4 নম্বর পর্যায় এদেরকে দীর্ঘ পর্যায় বলা হচ্ছে, যেহেতু এখানে 18টি করে মৌল রয়েছে। তারপর দেখো 6 নম্বর, তাহলে 1 গেল, 2 গেল, 3, 4, 5 গেল। হ্যাঁ, 1 হচ্ছে অতি হ্রস্ব বা ছোট পর্যায়, 2, 3 হচ্ছে ছোট পর্যায় বা হ্রস্ব পর্যায়, তারপরে 4, 5 হচ্ছে দীর্ঘ পর্যায়, 4, 5, 4 এবং 5 হচ্ছে দীর্ঘ পর্যায়। আর 6 এবং 7 দেখো 55, 56, 57 এখানে বসানো হয়নি, 57 এখানে এসছে, 58 এরকম করে, এখানে 70, 71, 72 এরকম করে এখানে রেডন বসানো হয়েছে। এই 71 এটা কোনো এতে এখানেই আসবে, এখানে দেখতে পাবে, এরা এখানে বসেছে। এই চারটাতে লিউটেশিয়াম বা লুটেশিয়াম যেটা আছে 71, সেটা অনেক চার্টে এখানে বসতে দেখবে, তাহলে এটাও সঠিক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে 18টি এবং এখানে আচ্ছা এখানে 19টি দেখানো হচ্ছে, এটা সহ 19টি, এবং এখানে যেটা আছে 14টি, তাহলে এখানে মোট 32টি মৌল আছে, এখানেও ঠিক 32টি মৌল আছে। এই জন্য এই দুটাকে, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম পর্যায়টাকে অতি দীর্ঘ পর্যায় বলা হচ্ছে। তাহলে এক একটি পর্যায়ের এরকম করে নামকরণ করেছে। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে অতি হ্রস্ব বা অতি ছোট পর্যায়, 2, 3 হচ্ছে ছোট পর্যায়, তারপরে 4, 5 হচ্ছে দীর্ঘ পর্যায়, 6, 7 হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। তাহলে এখানে 18 নম্বর যেটা, এটাই হচ্ছে সর্বশেষ মৌল। আর এখানে যে মৌলগুলো আছে ল্যান্থানাম থেকে, এই জিনিসটা এখানে লুটেশিয়াম সহ, আসলে এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, এটা এখানে 71, এই লুটেশিয়াম সহ এই 14 বা 15টি মৌলকে এটাকে ল্যান্থানাইটস নাম দেওয়া হয়, ল্যান্থানাইটস। আর এখানে অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু করে এখানে যে 14-15টি মৌল আছে এদেরকে অ্যাক্টিনাইটস নাম দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে ল্যান্থানাইট, এটা হচ্ছে অ্যাক্টিনাইটস। এই মৌলগুলোর ল্যান্থানাম এবং এই মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, এর জায়গাটা হচ্ছে 21 নম্বর, এই জায়গায় 3 এর বিতেই এদের অবস্থান।
কিন্তু এতগুলো মৌলের বৈশিষ্ট্য একই হওয়ার কারণে এদেরকে এক জায়গায় স্থান দেওয়া সম্ভব না। সেজন্য এই ল্যান্থানামকে এখানে রেখে সাধারণত ল্যান্থানামকে এক জায়গায় রেখে অন্যগুলোকে এখানে নিয়ে আসা হয়, অথবা ল্যান্থানাম সহ এখানে নিয়ে আসা হয় এবং নাম দেওয়া হয় যে ল্যান্থানাইটস। অর্থাৎ এই মৌলগুলো সবার বৈশিষ্ট্য কাছাকাছি। ঠিক অ্যাক্টিনিয়ামের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন যে মৌলগুলো আছে এখানে সবাইকে এখানে এক জায়গায় স্থান দিতে না পারার কারণে নিচে আলাদা করে স্থান দেওয়া হয়। এটাকে অ্যাক্টিনাইটস বলা হয়। অ্যাক্টিনিয়াম অ্যাসি হচ্ছে অ্যাক্টিনিয়াম, এল হচ্ছে ল্যান্থানাম। অ্যাক্টিনিয়ামের অনুরূপ বিদায় অ্যাক্টিনাইটস, ল্যান্থানামের অনুরূপ বিদায় এদেরকে নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইটস। তাহলে আমরা আগের জায়গায় আবার আসি। হ্যাঁ, পর্যায় শ্রেণী তাহলে আমরা আমাদের কাছে ক্লিয়ার হলো পর্যায় এবং শ্রেণী, কোনটা পর্যায় এবং কোনটা শ্রেণী। ওখানে 18টি কলাম যেহেতু আছে, 18টা গ্রুপ আর একটু যাই আবার। তাহলে আমরা এখানে এখানে দেখো 1টি 2টি এরকম করে 18টি কলাম আছে, 18টি কলাম আছে। তাহলে একটা 18টি গ্রুপ আছে। কিন্তু আধুনিক সারণীতে যেটা বলা হয় যে মেন্ডেলিভের সারণীতে বা আধুনিক সারণীতে এটা 1A, এটা 2A, এটাকে 3B, 4B, 5B, 6B, 7B, 8, এই তিনটাকে 8 বলা হয়েছে। ওখানে যে 8 নম্বর বলা হয়েছে, 8 নম্বর সেটা এটা 26, 27, 28, এখানে আয়রন, কোবাল্ট, নিকেল এরকম পুরাটা, এখানে কপার, নিকেল এগুলো সহ এদেরকে 8 নম্বর গ্রুপ। তারপর 1B, 2B, আবার 3A, 4A, 5A, 6A, 7A, এটাকে বলা হয় 0। আর এমনি সর্বাধুনিক সারণীতে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এইভাবে গ্রুপিং করা হয়েছে। তাহলে এই হলো মোটামুটি। তাহলে আমরা দেখলাম পর্যায় শ্রেণী। এখন আসলে তোমাদের চ্যাপ্টারের নাম মেয়ের সাথে একটা কথা যুক্ত আছে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কি? পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায় সারণীর প্রতিটি পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের ধর্মের একটু একটু পরিবর্তন হতে দেখা যায় এবং পরবর্তী পর্যায়ের শুরুতে আবার একই ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একই ধর্মের পুনরাবৃত্তি ঘটে। পর্যায় সারণীতে মৌলের ধর্মের ক্রম পরিবর্তনের ঘটনাকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোই হচ্ছে এক একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায় সারণীর এমন কিছু ধর্ম, মৌলগুলোর এমন কিছু বৈশিষ্ট্য বা ধর্মাবলী, যে ধর্মাবলী একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে বাড়ে অথবা কমে, আবার প্রথম গ্রুপের দিকে এসে নির্দিষ্ট মান থেকে আবার ক্রমান্বয়ে বাড়ে বা কমে। এই রকমের যে ধর্মগুলো আছে তাদেরকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, সেটাকেই পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। এই ধরনের কয়েকটি ধর্মের নাম হচ্ছে, কয়েকটি বৈশিষ্ট্যের নাম হচ্ছে গলনাঙ্ক, মানে কোন মৌলের গলনাঙ্ক কত সেটা ধারাবাহিকভাবে চেঞ্জ হয়। স্ফুটনাঙ্ক, এরকম আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো এক একটি পর্যায়বৃত্ত ধর্ম। তারপরে এখন তোমাদেরকে এই চ্যাপ্টারের মূল যে টপিকস যেটা নিয়ে আমরা মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। যে 18টি কলাম নিয়ে, অর্থাৎ যে পর্যায় সারণীতে 7টি পর্যায় বা 18 গ্রুপ নিয়ে যে সারণীটা তৈরি করা হয়েছে, সেটাতে মৌলগুলোকে শ্রেণীবিভক্ত করা হয়েছে। কিভাবে? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, সেটা তোমাদের সিলেবাসের প্রথম শিকনফল। সেটাকে আমরা দেখি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলোকে 4টি ব্লকে ভাগ করা হয়। মোট 4টি ব্লকে ভাগ করা হয়। সেই ব্লকগুলো সাধারণত অরবিটালের উপর ভিত্তি করেই করা হয়েছে। তোমরা জানো এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এফ অরবিটাল আছে। শুরুতেই 1 নম্বর হচ্ছে এস ব্লক মৌল, অর্থাৎ এস অরবিটালের সাথে রিলেটেড যে মৌলগুলো তাদেরকেই এস ব্লক মৌল বলা হচ্ছে। তো এভাবে লিখেছি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে, অর্থাৎ যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। তো লাস্ট ইলেকট্রন তুমি যখন লিখতে যাচ্ছ, সর্বশেষ ইলেকট্রন যেমন 1 নম্বর, 2 নম্বর, আমরা যদি 2 নম্বর ধরি বা 3 নম্বর কথা বললাম, যদি 3 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লিখি 1s2 2s1, তাহলে লাস্ট ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে। এরকম যাদের লাস্ট ইলেকট্রন 11 নম্বর
মৌলটি যদি ধরি 1s2 2s2, হ্যাঁ 4টা গেল, তাহলে 2p6, হ্যাঁ 3s1, 11 নম্বর মৌলটি s অরবিটালে গেল। এরকম যে সমস্ত মৌলের লাস্ট ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করবে তাদেরকে s ব্লক মৌল বলা হয়। তাহলে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ, যেটাকে 1a এবং 2aও বলা যায়, তারা s ব্লক মৌলের অন্তর্ভুক্ত। সাথে 18 নম্বর গ্রুপের হিলিয়ামও এদের অন্তর্ভুক্ত, কারণ এটা s2 বিন্যাস বিদ্যমান। s ব্লক মৌল হচ্ছে সর্বমোট 14টি। এখানে যেমন দেখানো হয়েছে, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, s অরবিটাল ইলেকট্রনটি প্রবেশ করেছে। হিলিয়াম 1s2, তাও লিথিয়াম 1s2 2s1, থার্ড ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করেছে। এরকম যে সমস্ত মৌলের লাস্ট ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে দেখা যায় লাস্ট ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে, তাদেরকে আমরা s ব্লক মৌল বলবো। তাহলে আমাদের s ব্লক মৌলগুলো কারা? 1 এবং 2, অর্থাৎ 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপ, বা অন্যভাবে বলতে গেলে 1a এবং 2a, এরা হচ্ছে s ব্লক মৌল। সাথে 18 নম্বর গ্রুপের বা 0 গ্রুপের হিলিয়ামও s ব্লক গ্রুপে অন্তর্ভুক্ত। এরকম করে মোট 14টি s ব্লক মৌল রয়েছে। আসো পি ব্লক মৌল, এরা কারা? কাছাকাছি একই ধরনের। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদের পি ব্লক মৌল বলে। তাহলে এখানে যখন লাস্ট ইলেকট্রন s অরবিটালে গেছে সেদিন s ব্লক মৌল, এখানে পি অরবিটালে যাচ্ছে বিধায় পি ব্লক মৌল। এদের বিন্যাস সাধারণত ns2 np1 to 6 এরকম হতে দেখা যায়। এদের বিন্যাস ns2 ঠিক থাকবে, n মানে সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা, লাস্ট ডিজিট, যেটা যেমন এখানে 1, লিথিয়ামের ক্ষেত্রে 2, হাইড্রোজেনের জন্য হিলিয়ামের জন্য 1 ছিল, লিথিয়ামের জন্য এখানে 2 ছিল, এটাই n। তাহলে এখানে n এর ভ্যালু 2 লিথিয়ামের ক্ষেত্রে। তাহলে এখানে ns2 np1 to 6, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি 1 থেকে 6 এর মধ্যে যাবে। 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ হিলিয়াম ব্যতীত, হিলিয়ামকে এখানে নিয়ে আসছি যেহেতু এখানে হিলিয়াম, এই যে হিলিয়াম এখানে চলে আসছে, এখানে হিলিয়াম ব্যতীত 13 থেকে 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে পি ব্লক মৌলের অন্তর্গত। এখানে 34টি মৌল রয়েছে, যেমন বোরন, বি হচ্ছে বোরন, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1, তাহলে 5 নম্বর ইলেকট্রনটি প্রবেশ করেছে পি অরবিটালে, অতএব এটা একটি পি ব্লক মৌল। কার্বন 6 নম্বর মৌল, সেটার বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, তাহলে এখানে তারা প্রবেশ করেছে পি অরবিটালে। তাহলে এরকম ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ করতে দেখা যায় যে ওরা যখন যে অরবিটালে প্রবেশ করতেছে সেই অরবিটাল অনুযায়ী তাদেরকে ব্লক মৌল নামকরণ করা হচ্ছে। তাহলে আমরা এস ব্লক, পি ব্লক মৌল নিশ্চয়ই বুঝেছি। এখন আসো ডি ব্লক মৌল। তাহলে থার্ড হচ্ছে ডি ব্লক মৌল। দেখো, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদের ডি ব্লক মৌল বলা হয়। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8, 9, 10কে 8 নম্বর গ্রুপ বলা হয়। এটা দুইটা পর্যায় সারণীর গ্রুপিংটা এখানে লিখে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 11, এরকম 12 শ্রেণী এদের অন্তর্গত। এখানে 41টি থোরিয়াম সহ, থোরিয়ামের একটু ওই আগের সারণীতে তোমরা নিশ্চয়ই দেখেছো, থোরিয়াম দূরে আছে, এই থোরিয়ামটা সহ এখানে 41টি মৌল রয়েছে। তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা 41টি এবং তার যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো তোমাদের মনে রাখতে হবে কারা কারা ডি ব্লক মৌল। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাইলে এখন তো বলতে গেলে সবগুলোই তাহলে ব্লক এলিমেন্টস হয়ে গেছে, তাহলে এ ব্লক যাবে কোথায়? তাহলে আরেকবার ক্লিয়ার করি, ডি ব্লক মৌল হতে সে সমস্ত মৌল যাদের ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো ডি ব্লক মৌল। যেমন এসসি, এটাকে বলে স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখতে চাই তাহলে দেখা যাচ্ছে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এখানে তোমরা প্রশ্ন করতে পারো এখানে 3p এর পরে 3d না লিখে 4s আসছে কেন? তোমরা আহবাও নীতি একটা শক্তির উচ্চ ক্রমের একটা বিষয় জড়িত আছে।
সেটা তোমরা এসএসসিতে হয়তো পড়ে থাকতে পারো, না পারলে সেকেন্ড চ্যাপ্টার এটা তোমরা পাবে। আফবাউ রুল বা আফবাউ নীতি, সেই নীতির আলোকে দেখা গেছে যে এখানে 3p এর পরে শক্তির ক্রম অনুযায়ী দেখা যায় 3p এর চেয়ে 4s এর শক্তি বেশি। 3dটা 3 আগে হলেও দেখা যায় যে 4s এর তুলনায় 3d এর শক্তি আরও বেশি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডি অরবিটালের 4s এর তুলনায় 3d অরবিটাল ইলেকট্রন শক্তি বেশি হওয়ার কারণে ইলেকট্রন 3d এর আগে 4s অরবিটালে প্রবেশ করেছে। এই জন্য আমরা লেখার সময় এভাবে লিখেছি, এবং সেই হিসাবে 21 নম্বর ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে, নতুবা এটা এসে চলে যেত, তখন তো এস ব্লক বলা হতো। তাহলে এখানে যাতে এস ব্লক আর ডি ব্লকের কনফিউশন যেন না থাকে, কারণ এখানে 4s অরবিটালের তুলনায় 3d অরবিটালের অধিক শক্তি সম্পন্ন, সেজন্য লাস্ট ইলেকট্রন মানে এখানে 21 নম্বর ইলেকট্রন, সেটা 3d অরবিটালে প্রবেশ করেছে বিদায় স্ক্যান্ডিয়াম, যেটা 3 নম্বর গ্রুপের সদস্য, সেটা ডি ব্লক মল। এখন আসো এফ ব্লক মল। তারা কারা? যেসব মলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদের এফ ব্লক মল বলা হয়। 3b নং শ্রেণীর ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম বাদে, তাহলে মনে রাখতে হবে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এগুলো বাদে মলগুলো এদের অন্তর্গত। এখানে 27টি মল রয়েছে, 27 এলিমেন্টস এখানে রয়েছে। এই মলগুলোকে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে পর্যায় সারণীর নিচে আলাদা দুটি সারণীতে স্থান দেওয়া হয়েছে, যেটা আমি সারণীতে তোমাদেরকে বুঝিয়েছি, ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস। তাহলে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটসগুলো হচ্ছে এফ ব্লক মল। তাহলে এফ ব্লক মলগুলো আমরা এখানে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট দুটা আলাদা নামে নিচে পর্যায় সারণীর নিচে অবস্থান করছে। কেন ঘটছে এটা বলেছি, কারণ 3 নম্বর শ্রেণীর সদস্য এরা, একটা শ্রেণীতে এতগুলো মৌলকে স্থান দেওয়া সম্ভব নয়, যেহেতু এদের সবারই বৈশিষ্ট্যগুলো কাছাকাছি, সেজন্য এদেরকে একটা গ্রুপে স্থান দেওয়ার যৌক্তিক ছিল। যেহেতু সম্ভব হচ্ছে না, এদের ওখান থেকে তুলে নিয়ে নিচে আলাদা করে স্থান দেওয়া হয়েছে। এদের সাধারণ বিন্যাসটা সাধারণত এই টাইপের হয়, n-2 f 1 to 14। 1 to 14 মানে f1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করে 14 পর্যন্ত হতে পারে। n-2 মানে কি? অর্থাৎ যেমন এখানে 6 আছে, 6 লাস্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে এখানে 6, তাহলে n-2 হচ্ছে 6 - 2, তার মানে 4। তাহলে এখানে 4, দেখো 4 এখানে যে সিরিয়াম 58 নম্বর এলিমেন্ট, যেটা সিরিয়াম বলা হচ্ছে, সিরিয়ামের এফ অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে, এবং n-1 ডি, সেই ডি অরবিটালে সেখানে 0, অর্থাৎ ইলেকট্রন নাও থাকতে পারে, একটি হতে পারে, সর্বোচ্চ 2টি পর্যন্ত থাকতে পারে। তাহলে এখানে n-1 দেখো, n-1 ডি যেটা এখানে, সেটা n-1 ডি অরবিটাল এখানে নাই, লেখা হয় নাই, যেহেতু এখানে 0 ইলেকট্রন প্রবেশ করে নাই। এবং ns2 দেখো এখানে 6s2। তাহলে সিরিয়ামের যে ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে, সেখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f2, এই যে এই অংশটা 4f2, 5s2, 5p6, 6s2। তাহলে এখানে যে 58 নাম্বার অফ ইলেকট্রনস এখানে বিন্যস্ত হয়েছে, সেখানে n-2 f অরবিটালে এখানে দেখা যাচ্ছে দুটো ইলেকট্রন রয়েছে, সেই সুবাদে সিরিয়ামটা হবে এখানে এফ ব্লক মল। তাহলে এরকম 4টি ব্লক এলিমেন্টস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে 4টি ব্লক এলিমেন্ট, একটা হবে এস ব্লক মল, একটি হবে পি ব্লক মল, একটি হবে ডি ব্লক মল, একটি হবে এফ ব্লক মল। প্রত্যেকটি ব্লক মল নির্দিষ্ট সংখ্যক রয়েছে, এবং তাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি সংশ্লিষ্ট অরবিটালে প্রবেশ করে। তো এতক্ষণ তো অনেকগুলো কথা বললাম, তার কিছু তোমাদের একটু নির্দেশনার কথা বলি। শীতকাল আসছে, অলরেডি শীত শুরু হয়ে গেছে। এই শীতকালে আমরা যে একটি করোনা পরিস্থিতি রয়েছি, যেহেতু করোনা পরিস্থিতি রয়েছি, আমাদের কিছু সতর্কতার প্রয়োজন আছে। তো আমি তোমাদের বলবো যে তোমরা যদি বাইরে যাও, খুব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে, খুব ইম্পর্টেন্ট। এর সামনের সময়টা হয়তো আরও কঠিন হতে পারে। আর যখনই বাইরে যাও অথবা ঘর থেকে বের হও, নিয়মিত সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধৌত করবে। তা যদি সম্ভব হয় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে জীবাণুমুক্ত করবা। আর যেহেতু ক্লাসগুলো অনলাইনে হচ্ছে,
শুধু কেমিস্ট্রি না, তোমার আছে বাংলা আছে, ইংরেজি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, অনেকগুলো ক্লাস তোমার একসাথে হচ্ছে। তাহলে তুমি প্রতিনিয়ত ক্লাসের মধ্যে ডুবে আছো এখন। তাইলে প্রতিনিয়ত তোমাকে স্মার্টফোন ব্যবহার করতে হচ্ছে। তাহলে স্মার্টফোন তো ইউজ করা তোমার ডাক্তাররা যেটা বলে যে এটা তোমার স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেহেতু তোমার এটার থেকে রেডিয়েশন বেরোচ্ছে, রেডিয়েশনটা ক্ষতিকর। তাছাড়া তোমার চোখের জন্য তোমার বসার স্টাইলটা সব কিছু মিলে এটা একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সেজন্য ঠিক যতটুকু তোমার প্রয়োজন ততটুকুই তুমি শুধু স্মার্টফোন ইউজ করো, আর এটা নিয়ে অপ্রয়োজনীয় সময় যাপন করো না, নষ্ট করো না। তাহলে তোমার জন্য এটা ভালো হবে। আশা করি তোমরা এই বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই, তোমাদের দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।